এমবিটেন খুশি কথা, খুশি আমাদের সম্মান। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকে এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি ধানসিঁড়ি ইউনিয়নের গাবখানে রেজাউল করিম ভাইয়ের বাণিজ্যিক ডেয়ারি ফার্মে। ঠিক এর থেকে গত এক বছর আগে এই ফার্মে আমরা আরো একবার এসেছিলাম। ঠিক তখন কিন্তু এত সুন্দর এবং এত বড় এই ফার্মটি ছিল না, তবে এখন এই ফার্মটি অনেক প্রসারিত হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে, সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং রেজাউল করিম ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে ডেয়ারি ফার্ম পরিচালনা, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মানিক বিশ্বাস, ক্যামেরা রয়েছে ছোট ভাই রিয়াদ। রেজাউল ভাই, এমবিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। তো আমরা আসলে গত বছরের ভিডিওতে আপনি কেন গরুর ফার্ম, ডেয়ারি ফার্ম বাণিজ্যিক ভাবে করতেছেন সেটা জেনেছি, তবে আজকে আবার একটু আমাদের নতুন দর্শকদের উদ্দেশ্যে জানতে চাই যে আসলে আপনার এই ডেয়ারি ফার্ম করার উদ্যোগটা কোত্থেকে আসলো? আমি আসলে মূলত শুরু করছিলাম, আগেও আমি বলছিলাম যে নিজে দুধ খাওয়ার জন্য 2টা গরু দিয়ে শুরু করছিলাম। এর থেকে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন প্রায় 22-23টা গরু হয়েছে। যখন গরু বাড়ছে তখন থেকে চিন্তা করলাম যে আসলে গরুর ভিতরে সুবিধাজনক কিছু আছে। সুবিধাজনক কিছু হ্যাঁ আছে দেখে এরপর আমি আস্তে আস্তে অগ্রসর হইলাম। এরপর আমি ঘাস দেই, গরু আরো বাড়াই, আমার ফার্মে আরো বাচ্চা দেয়, বাচ্চা থেকে আরো বাচ্চা দেয়। আমার ফার্ম আজকে এই নভেম্বরে 3 বছর হবে। নভেম্বরে 3 বছর। জি, জি। তো দর্শকদের যদি একটু এক্স্যাক্টলি বলতেন যে কত সাল নাগাদ ফার্মটি আসলে শুরু করেছেন বাণিজ্যিক ভাবে? শুরুটা ছিল ওই যে বলছিলাম 2টা গরু থেকে, এরপর আস্তে আস্তে বাড়ছে। কত সাল হয়েছে? এটা হলো মানে বাণিজ্যিক ভাবে কখন আসলে? 21-এর শেষ, 21-এর শেষ নাগাদ, নভেম্বরে, 21 নভেম্বর, নভেম্বরের দিকে বাণিজ্যিক। 23-24-এ আমি ওই বাণিজ্যিক ভাবে শুরু করি, কারণ লোকজন নেই, ঘাস বাড়াই, গরু বাড়াই, সেট আস্তে আস্তে বাড়াই। গত বছর যে সময় আসলাম সে সময় সেটের একটা সাইজ ছিল। জি জি জি। এবছর আমরা দেখলাম 2টা সাইজ। জি। তো দিন দিন আর কি ডেয়ারি ফার্মটি ডেভেলপ হচ্ছে। এই যে আমাদের ফার্মে যে বাচ্চাগুলো হয়, এই বাচ্চাগুলো আমি মাঝে কিছু বিক্রি করি, এরপর থেকে আর বিক্রি করি না। এর জন্য আমার এই বাচ্চাগুলো বড় হইতেছে, এগুলো রাখার জন্য এক সাইড বাড়াইছি এবং আরো এক সাইড দেখতে পারবেন যে আরো এক সাইডের কাজ চলে অলরেডি। আমরা দেখতে পাচ্ছি যে বাইরের সাইডটা আরো একটা শেড, মানে এই শেডটাকেই প্রসারিত করার জন্য বাইরেও কাজ চলছে। আরো একটা সাইড ই করতেছি, আরো বাড়াইতেছি এবং আমার লোকজনবল আরো বাড়ছে। এবং ওই যে ঘাসের জায়গা, আসলে মূলত গরু পালতে হইলে ঘাস লাগে, কাঁচা ঘাস, যেটা ডেয়ারি ফার্ম যারা করবে, প্রথমে আমি যতটা জানি যে ডেয়ারি ফার্ম শুরু করার আগে থেকেই ঘাসের প্রসেসটা আগে করতে হয়। জি জি জি। এটাই নাকি ডেয়ারি ফার্মের মানে এক ধরনের ধর্ম বললেই চলে, যে ডেয়ারি ফার্ম কেউ যদি মনে আনে যে ডেয়ারি ফার্ম করবে, সেই ক্ষেত্রে আগেই কাঁচা ঘাসটা তৈরি করার প্রসেসটা। আমিও আগেই এই যে গরু পালার শুরুতেই আগেই ঘাসের চাষ করছিলাম। সেখান থেকে আস্তে 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 প্রথম 2-3 বিঘা ছিল, এখন 5 বিঘার উপরে আছে। 5 বিঘা জমির উপরে। জি। আসলে আপনি যে ঘাসটা চাষ করছেন এইটা কোন ধরনের ঘাস? এটা জারা ঘাস, জারা বলে। রেড পাকচুন আছে একটা, রেড পাকচুন যেটা। জি 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 জি। এই 2টা জাত আপাতত, জারা এবং রেড পাকচুন ঘাসটা করতে। জারা 3, হ্যাঁ, এই 2 কোয়ালিটির ঘাস এখন আছে। 2 কোয়ালিটির ঘাস আছে। তাহলে আমরা আস্তে আস্তে মানে আপনার ফার্মে পৌঁছানোর আগে রাস্তার পাশে ঘাস দেখেছি, তখন আমরা মানে লোকদের প্রশ্ন করছিলাম যে আসলে এই ঘাসের বাগানটা কার, তখন আপনার নামটা বলেছে, সেখান থেকে আমরা জানলাম যে এই ঘাসটাও আপনার। তো বর্তমানে খামারে কতগুলা গাভী রয়েছে? এখন ওই যে গাভী আর বাচ্চা নিয়ে 23-24 টাকার মতো আছে। 24টার মতো রয়েছে। তো এখন কটা গাভী দুধ দিচ্ছে? এখন 7-8টার মতো দিতেছে। 7 থেকে 8টা গাভী। তো ভাইয়া, আমরা যতটা বুঝতে পেরেছি বা জানি যে আসলে আপনি একজন পারফেক্ট খামারি হয়ে উঠেছেন। জি আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে আমরা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা যারা খামারি হতে চান
বা ডেয়ারি খামারি, তাদের জন্য আপনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব আসলে যদি পারফেক্ট খামারি বাণিজ্যিকভাবে হতে চায় সেই ক্ষেত্রে কোন ধরনের গাভী মানুষের চুজ করা দরকার। নতুন করে খামার হইতে হলে আসলে শুরুটা 2টা থেকে 3টা থেকে করা উচিত, এবং ফ্রিজিয়ান যে গরুটা, যে সাদা কালো যে গরুগুলা, এই যে ফিজিয়ান গাভী এতে 2-3টা দিয়ে শুরু করা উচিত, এবং 2 থেকে 3টা, হ্যাঁ 2-3টা থেকে শুরু করা উচিত, এবং পাশাপাশি ঘাসের চাষ যেটা, ওইটা জায়গাটা একটু খোলামেলা পরিবেশ হয়, এইভাবে একটা জায়গা বাছাই করতে হবে, এবং গরুতে ইনভেস্ট করতে হবে। গরু ফার্ম যদি কেউ করে তার মোটামুটি ভালো অ্যাসেট থাকতে হয়, নাইলে এই যে বড় একটা শেড বা বড় একটা ফার্ম করা আসলে অসম্ভব হয়ে দাঁড়ায়। তো আমরা গরুর জাতটা তো জানলাম যে আসলে ফিজিয়ান গাভীটা নেওয়া উচিত যা নতুন করে খামারি, কিন্তু আসলে কোন বয়সী গাভীগুলা পছন্দ করা তার জন্য বেস্ট হবে একজন নতুন খামারে? একজন নতুন খামারে যদি প্রথম গরু কিনে তাহলে তার কিনতে হবে প্রথম বাচ্চা দেশে এইভাবে, নাইলে প্রথম বাচ্চা হবে এইভাবে, এই 2 কোয়ালিটির গরু দিয়ে শুরু করা উচিত। মানে যদি আমরা এক্স্যাক্টলি একটু বুঝতে চাই যে আসলে বাচ্চা সহ না বাচ্চা গাভীন অবস্থায় কোনটা নিলে সবচেয়ে তার জন্য বেস্ট হতে পারে? প্রথম বাচ্চা দেশে এইভাবে নিলেও বেশি ভালো হয়, মানে বাচ্চা সাথে আছে, জি জি, এরকম অবস্থানে নিলে ভালো। হ্যাঁ, যাতে সুবিধাটা হইলো মানে উনি আজকে আনলে কালকে থেকেই একটা প্রফিট পাইতে মানে দুধটা আসতেছে, এইভাবে নিলে সবচেয়ে বেস্ট সুবিধা বেশি হয়। এবং গাভী দুধ যে একটু বেশি কম হয় এগুলা চেনার প্রসেসটা যদি একটু বলতেন। গাভীর জাত উন্নয়নের ব্যাপার আছে, মানের ব্যাপার আছে, জাত ভালো জাতের হইলে তো ভালো দুধ হবে, এটা স্বাভাবিক। মানে আমরা যতটা শুনেছি বা জানি যে গাভীর কেনার ক্ষেত্রে পিছনের যে 2 পা রয়েছে সেই ক্ষেত্রে কতটা ডিস্টেন্স, 2টা পা এক জায়গায় থাকা বা ডিস্টেন্স, দুধের গাভী মূলত দুধের গাভী আপনি যদি দেখেন, আমি দেখাইতে পারি, সামনে যাইতে হবে, যে দুধের গাভী শুরু করে দেন, এরপর 2টা আড়াইটা যায় লাগে আর কি, আমার কাছে মানে পুরো গরুগুলাকে গোসল করাতে। এই যে গাভীটা যে মনে করেন এই যে এর গলাটা চিকন, গলাটা হতে হবে বেশি দুধ গাভী, বেশি দুধের গাভী চেনার যে কিছুটা বৈশিষ্ট্য এর ভিতরে, এই যে গলাটা চিকন দেখবেন, এই যে লেজটা ছোট, লেজ ছোট, হ্যাঁ লেজটা ছোট, গলা চিকন হবে, লেজটা ছোট হবে, আর বাটগুলা 4টে সাইড সাইডে আছে দেখবেন, 4টা বাট 4 সাইডে, হ্যাঁ 4 সাইডে। এই গরু মাশাআল্লাহ আল্লাহ যদি বাচ্চা দেয়, হয়তো আর 15 দিন সময় আছে, এটা মিনিমাম 25 কেজি দুধ হবে, 25 কেজি দুধ দিতে সক্ষম কমপক্ষে 2 বারে। এই গাভীটা কি এর আগে বাচ্চা দিয়েছে? একটা বাচ্চা দিয়েছে, একটা বাচ্চা, এই দ্বিতীয় বাচ্চা। ঠিক তখন কত লিটার দুধ দিয়েছিল? তখনও 18-20 এর ভিতরে আইছিল, 18 থেকে 20। তবে এই বছর আপনি আশা করতেছেন যে 25 লিটারের মতো দুধ আসবে এই গাভী থেকে। গেলবারের সাথে এবছর ওর মানে কোয়ালিটি আরো সুন্দর, জি আরো সুন্দর। তো সেই ক্ষেত্রে যখন মানুষ আসলে গাভী নির্বাচন করবে কেনার ক্ষেত্রে অবশ্যই ঘাড় একটু চিকন এবং যে লেজটা একটু শর্ট প্রকৃতির, দুধের বাটগুলা ফাঁকা চারদিকেই থাকতে হবে, চারদিকে থাকলে এই চামড়া পাতলা, এই যে চামড়ার দিকেও খেয়াল রাখতে হবে যে চামড়াটা অবশ্যই পাতলা হতে হবে। যদি মোটা চামড়া হয় সেই ক্ষেত্রে আসলে সমস্যাটা কি? দুধটা কম হয়, মানে চামড়াটা মোটা থাকলে দুধটা কম হবে। তো প্রিয় দর্শক, আজকে আমরা আসলে আপনাদেরকে একদম যারা গাভী নিয়ে মানে ডেয়ারি ফার্ম নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আসলে বিশেষ একটি আকারে প্রতিবেদন আমরা তৈরি করার চেষ্টা করতেছি, যে আসলে আপনার 100% যাতে গাভী কেনার ক্ষেত্রে কোনোভাবে সমস্যার সম্মুখীন না হতে হন। যেহেতু আমাদের যে রেজাউল ভাই সে প্রকৃত একজন খামারি, প্রকৃত খামারির জন্যই কিন্তু আজকে এত সুন্দর একটা শেড আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারতেছে। তো রেজাউল ভাই, তো এরপরে আমরা গাভী যখন কিনবো সেই থেকে আসলে কোন ধরনের খামারিদের কাছ থেকে কিনলে সবচেয়ে গাভী, আসলে গাভী কেনাটা একটু টাফ ব্যাপার, খোঁজাখুঁজি করে অনেক খোঁজাখুঁজির পর ভালো মানের গাভীটা সংগ্রহ করা খুব টাফ ব্যাপার, খুব টাফ। আসলে গাভী আপনার ফার্মেই তৈরি করে নিতে হবে। প্রথম 2-3টা কিনলে যে বাচ্চাগুলো আসবে
এই ল্যাকটেশন বাড়াবার জন্য এবং এই নিজের ফার্মে যে বাচ্চাগুলো হয়, এইটা আমার ফার্মের বাচ্চাই, যেমন এই গাভীর সাথে একটা কেনা গাভীর সাথে এই হবে না, কখনোই তুলনা হবে না। তুলনা হবে না। এই আছে, এই আমার এই একটা আছে, এই যে সামনে দেখা যায় আরেকটা, এই যে এই গাভীটা, এই যে আমার ফার্মের বাচ্চা, এই গাভীটা দেখা যায় ছোট শুকনা, আলহামদুলিল্লাহ 20 প্লাস 21 কেজি দুধ হয়। 21 কেজি দুধ দিচ্ছে এই মুহূর্তে, কিন্তু অনেক বড়ও না, আবার খুব একটা বডি না, তাতে ওই যে মান ভালো, এর জন্য 20-21 কেজি প্রথম বাচ্চায় 20-21 কেজি দিচ্ছে আলহামদুলিল্লাহ। এটা প্রথম যদি হয়। বাহ! তো এটাও কিন্তু আপনার এই খামার, কিন্তু এই কোয়ালিটির গাভী আমি বাইরেতে সংগ্রহ করতে আমার অনেক কষ্ট হয়ে যাবে, অনেক কষ্ট হবে। কিন্তু আমার ফার্মে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। মানে আমরা প্রথমেতে একটু জাস্টিফাই করে অবশ্যই কিনতে হবে যে এইগুলো আপনি বলেছেন সেটা, এরপরে ধীরে ধীরে খামার বড় করার ক্ষেত্রে নিজেদের বাচ্চা থেকে আসল খামারটাকে প্রসারিত করা উচিত। এটা খুব বেস্ট হয়, তার কারণ এক্সাস্টের একটা ব্যাপার আছে। নিজের ফার্মে যখন ওই নিজের ফার্মের বাচ্চাগুলো এক্সাস্ট হয়ে যায়, তখন ওই গাভীগুলো আরো দুধ ভালো হয়, ডেভেলপ থাকে। জি জি জি। তো আমরা ভাই যদি একটু খাবার বা পরিচালনার ক্ষেত্রে যাই, সেই ক্ষেত্রে একটা প্রাপ্তবয়স্ক গাভীর কতটুকু পরিমাণ খাবার দেয়া উচিত? আসলে খাবারটা মূলত আপনার যে গরুতে দুধ হয় 20 কেজি যে গরুটা, এই গাভীটাই আমাদের 20 কেজি দুধ হইলে সর্বনিম্ন 8 কেজি দানাদার দিতে হবে দুইবারে। 10 কেজি পায়, সে 10 কেজি দানাদার পায়। 10 কেজি দানাদার, এটা কখন দুইবারে 2 কেজি কম দেওয়া যায়, যদি ঘাস খায়, দুই বেলা পর্যাপ্ত ঘাস পায়, তাহলে 8 কেজি দানাদার এনাফ। 8 কেজি দানাদার এনাফ। কিন্তু সেই দানাদার খাবারটা আমরা কোন টাইমে খাওয়াবো? আমি একবার দেই সকালে আর একবার দেই শেষ বিকেলে। সকালের টাইমটা কখন? সকালে 8:30 9টা এর ভিতরে, 8:30 থেকে 9টা। আর বিকালের খাবারটা বিকেলে আসরের পর, অর্থাৎ মাগরিবের আগে 6:30 7টা এর ভিতরে, 6টার দিকে, 6টা নাগাদ আর কি খাবার দিয়ে দেয়। এই দুই বেলাই খাবার দেই। আসলে আপনার গাভীদের দুই বেলাই খাবার খাওয়াচ্ছেন? জি জি। তো আর গোছলের ক্ষেত্রে বা পরিষ্কারের ক্ষেত্রে কোন কোন প্রসেসটা আপনি অবলম্বন করতে? আমাদের সাবমার্সিবল বসানো আছে। সাবমার্সিবল, জি। সকালবেলার 75% মানে পরিষ্কার করে এরপর দুধ নেওয়া হয়। 75%? জি। আর দুপুর বেলা হলে যে ফুল গোসল করানো হয়, আর রাত্রে একবার পরিষ্কার করিয়ে গায়ে একটু পানি টানি দিয়ে সেট পরিষ্কার করে রাখা হয়। মোট 3বার একে যত্ন নেওয়া হয়। মানে 3বারই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তার ভিতর দুপুর টাইমটা একদম 100% গোসলটা করা হয়। জি জি জি। দুপুর টাইমটা আসলে কখন সিলেক্ট করছেন যে কোন টাইমে আপনি আসলে নিজে গোসলটা করান? 12:30 1টা থেকে শুরু করি, বের হয়ে যাইতে যাইতে 2টা বাজে যায়। মানে 12:30 ধরনের রোগ গাভী গরুর মূল যে সমস্যাটা, এটা হলো ম্যাস্টাটিস। হ্যাঁ, ম্যাস্টাটিসটা চেক দিতে হবে। এই ম্যাস্টাটিসটাই মূলত গাভীর মূল যেটা বড় রোগ বলা যায়, এইটাই। এরপর এটা কখন নাগাদ, মানে কিভাবে আমরা বুঝতে পারি এটাকে? আপনার এই যে একটা জীবাণুনাশক একটা ঔষধ আছে, ওইটা তো সকাল বিকাল দুইবার ব্যবহার করতে হবে, এবং গাভী যেখানে শোয় সেখানে পরিষ্কার রাখতে হবে সবসময় পরিষ্কার। জি। এবং দুধ নেওয়ার সাথে সাথে খাবার দিয়ে দিতে হইবে, যাতে গাভী দুধ নিলে বাট একটু ফাঁকা হয়ে থাকে, ওখান থেকেই জীবাণুটা যায়। জি জি জি। এই জীবাণুটা প্রতিকার করার জন্য আসলে রেনেটার একটা আছে, বিকেসি এবং রেনেটারও একটা রয়েছে, খুব ভালো কাজ করে। এটা হইলে 1 লিটারে 1 গ্রাম, 1 লিটার পানিতে 1 গ্রাম দিয়ে প্রতিদিন অন্তত 2বার স্প্রে করতে হয়। 2বার স্প্রে করতে হবে। এই স্প্রেটা কি শুধু দুধের ফ্লোরে করলে ওই গায়ে একটু হালকা পাতলা লাগলে কোনো সমস্যা নাই, সমস্যা হবে না? না, সমস্যা নাই। ফ্লোরে করলে 2বার করতে হবে, 2বার, প্রতিদিন 2বার স্প্রে। যখন আসলে ফ্লোরটা পরিষ্কার হবে ঠিক তখনই স্প্রেটা করতে হবে নাকি? জি। আর নিয়মিত 3টে ভ্যাকসিন দিলে ভালো হয়। 2টা দিলে হয়, যে লাম্পিং একটা, এই খুরা চালের একটা আছে, খুরা চালের একটা, আর একটা লাম্পিং। এই 2টা, আর
আর তরকা একটা ভ্যাকসিন আছে। তরকাও একটা ভ্যাকসিন ভ্যাকসিন রয়েছে। আছে, জি। এই ভ্যাকসিন গুলো নিয়মিত করলে আলহামদুলিল্লাহ সমস্যা হয় না। মানে এই ভ্যাকসিন গুলা কোন টাইমে করলে আসলে ভালো ভ্যাকসিনের একটা রেজাল্ট? নির্দিষ্ট টাইম আছে, অর্থাৎ আপনার খুরার যে ভ্যাকসিন দেয়া, হ্যাঁ। এটা আপনার 6 মাস পর পর করতে হয়। কেউ 4 মাস পরও করে, 6 মাস পরও করা যায়, বছরে 2 বার পুরো ভ্যাকসিন। পুরো vaccine। লাম্পিং যেটা, ওটা একবার করলেই চলে, enough। লাম্পিংটা বছরে শীতে একবার শীতে হয় না, ওটা গরমের সময় হয়। গরমের সময়। জি, তো গরম আসার সাথে সাথে এই সময় একবার দিয়ে দিলে এটা চলে, enough। তো সর্বোপরি আমরা যখন একটা শেড তৈরি করব, জি। সেই ক্ষেত্রে ধরেন 10টা গাভী নিয়ে একটা শেড তৈরি করার জন্য আসলে কতটুকু প্রশস্ত একটা শেড তৈরি করা উচিত? 10টা গাভী, মূলত বড় গাভী হলে মিনিমাম আপনার 60 ফুট জায়গা লাগবে। 10টা গাভীর জন্য 60 ফুট লম্বা 60 ফুট, আর প্রশস্ত অন্তত 14 ফুট। 14 ফুট, জি। 14/60 হ্যাঁ। এমন একটা ঘর বিগ নির্মাণ, সাইজের গাভী হইলে। বিগ সাইজ গাভী। জি জি জি। আর যদি একটু ছোটখাটো হয় সেই ক্ষেত্রে একটু কমিয়ে নেওয়া সম্ভব আর কি। সম্ভব। তো মানে যখন আমরা স্পেসটা বড় পাবো, গাভীগুলো এমনিতে একটু স্বাচ্ছন্দ্যভাবে relax এ থাকে, relax এ relax এ থাকতে পারবে থাকে, এবং এবং তাপমাত্রাটাও নিয়ন্ত্রণে হ্যাঁ, থাকবে, আসলে তো- এমনটাই নাকি? জি জি জি, আমার ওই আসলে এই গরুগুলো তো বাইরের জাত, হ্যাঁ। এদের গরম বেশি। গরম বেশি। হ্যাঁ, একটু ফাঁকা ফাঁকা থাকলে একটু ভালো থাকে। ভালো থাকবে। জি। তো এবং আমি এই যে এই গরুর বায়োগ্যাস করছি, বায়ু- সারা বছরের পাক আমার এই গরুর থেকে যে গোবরটা আসে, এর থেকে বায়োগ্যাস প্ল্যান আপনি হ্যাঁ, দেখবেন। যেটা আমরা গত ভিডিওতে দেখিয়ে গেছি যে বায়োগ্যাস প্লান্ট। এই আমার সব গ্যাস দরকার হয় না, এবং এই গরম পানি করে আমি কিছু ভুট্টা সাথে আরো কিছু আইটেম আছে, এটা মিক্সার করে জ্বালাই আর খাওয়াই। ইচ্ছে করলে আমি বাইরে একটা লাইনও দিতে পারি, আমি পর্যন্ত দেই নেই, এত পরিমাণ গ্যাস হয়। গ্যাস তৈরি হয় জি। আপনার বায়োগ্যাস প্লান্টে। 4-5টা গরু যারা আছে, আমি সবাইকে বলবো অন্তত যদি একটা বায়োগ্যাস করে, মানে অনেক 4-5টা সুবিধা গরু, পাবে। হ্যাঁ 4-5টা গরু থাকলেই বায়োগ্যাস প্লান্ট করা সম্ভব। সম্ভব। তো সেখান থেকে যে প্রতিদিন যে পরিমাণ গ্যাস হবে, তাতে একটা ফ্যামিলি ফ্যামিলি ভালো চলবে, মানে খুবই ভালো চলবে। খুব ভালো হ্যাঁ। চলবে। সব সব গ্যাস ইউজ করতে পারবে না। সব গ্যাস ইউজ করার মতো জি না, জি না। তো আমরা যদি একটু গরুর আর্নিংটা দেখি, তো বর্তমানে আসলে আর্নিংটা কেমন হচ্ছে? গরুর লিটার দুধ যেটা বাজারজাত করে আমরা কেমন টাকা পাচ্ছি? আমাদের জালকাঠিতে দুধের কেজি কেজি আছে 70 টাকা উপরে, আর নিচে 60-65 এর ভিতরে আছে। আমি অবশ্য 70 টাকা করে পাই। এখন 70 টাকা আপনি পাচ্ছেন, আর 60-65টা কখন নাগাদ আসে? এটা ওই জ্যৈষ্ঠ মাসের পর যখন আম কাঁঠাল হয়, তখন একটু দুধের দাম দুধের কমে যায়। চাহিদা একটু কমে যায়, আম কাঁঠালের জন্য মিষ্টির চাহিদা একটু কমে যায়। কমে যায়। এই, আমার এই ফার্মের পাশাপাশি মিষ্টির দোকানও আছে। আমার মিষ্টি হলে জালকাঠি ডাক্তারপট্টি ডাচ বাংলা ব্যাংকের অপোজিটে মিষ্টির দোকানে না বলে দানসিঁড়ি মিষ্টান্ন ভান্ডার। ধানসিঁড়ি মিষ্টান্ন ভান্ডার, আমার- যেটা, মানে এখানে দুধ দিয়েই তৈরি যে হচ্ছে আমার ওখানের আমার দুধ মিষ্টি। আমার দোকানেই যথেষ্ট। যথেষ্ট। জি। তো আসলে এখন যে খামারিদের অবস্থা, অনেক খামারি আমাদেরকে জানিয়েছে আসলে দুধের দামের সাথে বাজারে খাবার, দানাদার খাবারটার দামটা আসলে তারতম্য হয়ে গেছে আর কি, ঠিক একত্র হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? দানাদার খাবারের দাম একটু বেশি, আর দুধের যে বাজার অন্য অন্য জেলার চাইতে আমাদের জালকাঠিতে একটু বেশি। মানে জালকাঠিতে দুধের বাজারটা দুধের ভালো বাজার পাচ্ছেন বেশি, অন্য আপনারা? অন্য ডিস্ট্রিক্টে যাবেন আপনার দুধের বাজার আরো কম। আরো কম। জি। সেই তুলনায় আমরা জালকাঠির যারা খামারি রয়েছে তারা দুধের ভালো মূল্য পাচ্ছে। জি, সর্বোপরি আসলে কি, যারা পর্যাপ্ত ঘাস খাওয়াইতে পারবে তারা একটু প্রফিটটা ভালো ভালো পাবে, এবং যদি সম্পূর্ণ খড়ের উপর নির্ভর করে, সেই ক্ষেত্রে অনেকটা হ্যাঁ জি, তাদেরকে- কষ্টের ব্যাপার, মানে কষ্ট বেশি হয়ে যাচ্ছে। জি। তো ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, আর আমার প্রিয় দর্শকদের আসলে একটা ডেয়ারি ফার্ম তৈরি করার জন্য আজকে একটা বেস্ট সলিউশন দিয়েছেন। তো প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। তবে সবাই সুস্থ এবং স্বাভাবিক থাকবেন, নিজের খেয়াল রাখবেন।